আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1 এর 11 নম্বর এবং 12 নম্বর এই দুইটা অঙ্ক সমাধান করব। এর আগের যত অঙ্কগুলো ছিল 11, 12 এর আগের অঙ্কগুলো সমাধান করছি। তোমাদের যাদের আগের সমাধানগুলো লাগবে তারা আগের ভিডিওগুলো দেখে আসতে পারো। তো দেখো 11 নম্বর প্রশ্নে কি আছে, তামা, দস্তা ও রূপা মিশিয়ে এক ধরনের গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত আছে 1:2, দস্তা ও রূপার অনুপাত 3:5। 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে? মানে এই যে গহনাটা তৈরি হয়েছে ওই গহনাটার অনুপাত ওজন হইতেছে 19 গ্রাম, এর মধ্যে কত গ্রাম রূপা আছে এটা হচ্ছে আমার প্রশ্ন। তার আগে একটু খেয়াল করে, এখানে আছে কি, তামা ও দস্তার অনুপাত 1:2 আর দস্তা ও রূপার অনুপাত 3:5। আচ্ছা, তাহলে আমরা এটা সমাধান করি। দেখো, দেয়া আছে যে তথ্যগুলো আছে সেগুলো আমরা লিখবো। তামা ও দস্তার অনুপাত কত? 1:2। আচ্ছা, এখানে একটু কাজ করছি, এই কাজটা করার আগে তোমাকে তাদের একটা জিনিস বোঝাই। দেখো, এখানে একটু খেয়াল করো, তামা ও দস্তার অনুপাত, মানে প্রথমটা তামা, পরেরটা কি, দস্তা, আবার এখানে কি দস্তা ও রূপার অনুপাত 3:5, মানে এখানে দস্তার অনুপাত 3, রূপার অনুপাত 5। একটু খেয়াল করো, এখানে তামা ও দস্তা আর এখানে দস্তা ও রূপা, মানে কি এইটা হচ্ছে দস্তার অনুপাত, আবার আবার প্রথমে দস্তা, তাই এইটা হচ্ছে দস্তার অনুপাত। আমাদের এই দুইটাই তো দস্তা, তাই না? এই দস্তা দুইটাকে আমাদের সমান করতে হবে। এই কারণে আমি কি করছি দেখো, 1:2 এর সাথে গুণ 3 দিছি, আবার এটার সাথেও, সরি, এখানে গুণ হবে, গুণ 3 দিছি। এখন বলতে পারো কেন গুণ 3 দিলাম। প্রথমটার বেলা দেখো এখানে কি আছে, 2 আছে, তাই না? আর এখানে আছে 3। তাহলে যখন আমি এই প্রথম অনুপাতটার এই সমান করতে যাব তখন এটার সাথে 3 গুণ করব, আর যখন দ্বিতীয় অনুপাতটা 10 মানে সমান করতে যাব তখন এর সাথে 2 গুণ করব। দেখো, 1:1 গুণ 3 অনুপাত 2 গুণ 3, কারণ এই 3 আমার দুইটা অনুপাতের সাথে গুণ করতে হবে, একটার সাথে গুণ করা যাবে না। তাহলে একের সাথে 3 গুণ করলে হবে 3 অনুপাত 3 দুগুণে 6, তাহলে 3:6। আবার দেখো, দশটা ওর উপর অনুপাত কি, 3:5 ছিল তো পরেরটা, তাহলে 3:5 লিখলাম। এখন আমার কি, দেখো এখানে 2 গুণ করছি, দেখো দুইটার সাথে কেন 2 গুণ করছি, এই যে এটার সাথে যখন আমি 3 গুণ করছিলাম, এই 3টা গুণ করছিলাম, আবার এই 3-এর সাথে এখন আবার এই 2 গুণ করব। মানে 3-এর সাথে তো আর 2 গুণ করব না, করব দুইটা অনুপাতের সাথে। 3 গুণ 2 অনুপাত 5 গুণ 2, মানে 3 আর 2 গুণ করলে হবে 6, আর 5 আর 2 গুণ করলে হবে 10। তাহলে 6:10। এই কাজটা কেন করলাম, যাতে দস্তার অনুপাতটা আমি সমান বানাইতে পারি। দেখো এটা কিন্তু দস্তার অনুপাত, এটাও দস্তার অনুপাত, দুইটার অনুপাতে কিন্তু এখন আমাদের সমান হলো। এই সমান করার জন্য আমি এই কাজটা করছি। সুতরাং তামা অনুপাত দস্তা অনুপাত রূপা সমান সমান কি, 3:6:10। মানে এটা হচ্ছে তামা, পরেরটা দস্তা, এটাও দস্তা, দস্তা দস্তা, এখানে দস্তার অনুপাত দুই জায়গায় সেম, তাই 6, আর শেষে আছে রূপার অনুপাত 10। এখন অনুপাতের যোগফল করব। অনুপাতের যোগফল কেন করব, তোমরা আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে কেন করতে হবে অনুপাতের যোগফল। 3+6+10=19। এখন দেখো, 19 গ্রাম ওজনের গহনের রূপার পরিমাণ, আমার কিন্তু প্রশ্ন এটাই যেতে যে রূপা আছে কত গ্রাম, কত গ্রাম রূপা আছে, শুধু রূপাটা জানতে চাইছে। তোমাদের পরীক্ষায় অন্য যে কোনো কোনো একটা চাইতে পারে, আহ, রূপা না চাই তামা চাইতে পারে, বা দস্তাও চাইতে পারে, তখন তোমরা ওই অনুযায়ী করবা। দেখো, সুতরাং 19 গ্রাম ওজনের গহনায় রূপার পরিমাণ টোটাল কত, 19 গ্রাম, এর এর যোগফল কত হয়েছে 19, তাহলে 19 এর 19/10, কারণ 10ই হইতেছে 10, সরি, রূপার অনুপাত, আর 19 কি, এই অনুপাতগুলোর যোগফল। অনুপাতগুলোর যোগফল থাকবে নিচে, আর যেটা বের করব, যাকে বের করব তার অনুপাতটা উপরে। তাহলে 19কে 19 দ্বারা ভাগ করা যায়, 19কে 19 দ্বারা কাটাকাটি করলে হয় 1, একের সাথে 10 গুণ করলে হবে 10, তাহলে 10 গ্রাম। তাহলে আমি কি বুঝতে পারলাম এখান থেকে, যে কিসের রূপার ওজন 10 গ্রাম। এটা হচ্ছে আমাদের 11 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা 11 নম্বর প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো। এরপর 12 নম্বর অঙ্কটা দেখো। 12 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক।
দেখো কি বলছে, দুইটি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ আছে। ওই শরবতে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে 3:2, মানে গ্লাস দুইটা যেহেতু, তাই প্রথম গ্লাসে পানি ও সিরাপের অনুপাত 3:2, মানে পানির অনুপাত 3, সিরাপের অনুপাত 2। ও দ্বিতীয় গ্লাসে 5:4, মানে পানির অনুপাত 5 আর সিরাপের অনুপাত 4। ওই দুইটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করো। দেখো তাহলে এটা আমরা সমাধান করি। তাহলে সমাধান দেখো, প্রথম গ্লাসে অনুপাতের যোগফল, তো প্রথম গ্লাসে কি 3 অনুপাত পানি ছিল, 2 অনুপাত সিরাপ ছিল, তাহলে 3+2 = 5। আবার দ্বিতীয় গ্লাসে অনুপাতের যোগফল, দ্বিতীয় গ্লাসে কি পানি ছিল 5 অনুপাত আর সিরাপ ছিল 4 অনুপাত, তাহলে 5+4 = 9। এখন দেখো আমার অনুপাত গুলো কি পাইলাম, 5 আর, মানে অনুপাত গুলোর যোগফল কি পাইলাম, 5 আর 9। 5 আর 9কে কিন্তু কোনো সংখ্যা দ্বারাই ভাগ করা যায় না। তাহলে আমরা কি করবো, এর লসাগু করব। 5 ও 9-এর লসাগু করবো। লসাগু কত, 5 নং, মানে দুইটা গুণ করে দিব। লসাগু মানে কি, লসাগু তো যখন ভাগ করা যাবে না কোনো সংখ্যা দ্বারা, তখন আমরা কি করে দিই, দুইটাকে পাশাপাশি গুণ করে দিই। 5 আর 9-এর লসাগু 45, 5 নং 45। এখন মনে করি বা ধরি প্রতিটি গ্লাসের আয়তন 45 একক। এই যে 45 বেরোচ্ছে, এটা কিন্তু দুইটা গ্লাস থেকেই পাইছি। তাহলে আমি ধরে নিলাম যে এক একটা গ্লাসের আয়তন 45 একক। এখন বলতে পারো একক কেন লিখলাম, দেখো আমি গ্লাসের আয়তন কতটুকু, মানে এটা কি গ্রাম, লিটার না কি হবে সেটা কি আমি জানি, ওটা তো আমি জানি না, তাই আমি 45 একক ধরে নিলাম। তাহলে প্রথম গ্লাসে পানির পরিমাণ, তাহলে কি হবে সেটা 45 এর প্রথম গ্লাসের অনুপাতের যোগফল ছিল কি 5, নিচে দিলাম 5, আর পানির অনুপাত ছিল কত, 3। পানির অনুপাত কিন্তু 3 ছিল, তাহলে উপরে দিলাম 3। এটা কিভাবে লিখলাম, এটা কিন্তু আমি এতদিন এর আগের ভিডিও গুলোতে বুঝাইছি। দেখো 45কে এখন 5 দ্বারা ভাগ করা যাবে না চাইলে, 45কে 5 দ্বারা ভাগ করলে বা কাটাকাটি করলে কত হবে, 9। আর 9-এর সাথে 3 গুণ করলে হবে 3 × 27, তাহলে 27 একক। তাহলে প্রথম গ্লাসে পানির পরিমাণ 27 একক। আবার প্রথম গ্লাসে সিরাপের অনুপাত, না সরি, এটা পরিমাণ। আর প্রথম গ্লাসে সিরাপের পরিমাণ কি 45 এর যোগফল কত ছিল, অনুপাতের যোগফল ছিল 5, তাই নিচে দিলাম 5। আর সিরাপের পরিমাণ কত ছিল, বা সিরাপের অনুপাত কত ছিল, 2 না, এই যে 2, এই 2টা উপরে বসালাম। মানে যাটা বের করবো ওটা উপরে দিব আর যোগফলটাকে রাখবো নিচে। তাহলে 45কে 5 দ্বারা কাটাকাটি করা যায়, তাহলে 9 হয়, 9 দুগুণে, উপরে থাকে 9 আর 2, 9 দুগুণ হবে 18, তাহলে 18 একক। তাহলে প্রথম গ্লাসে সিরাপের পরিমাণ আছে 18 একক। একটু পরেরটা খেয়াল করে দেখো, দ্বিতীয় গ্লাসের অনুপাতের যোগফল ছিল কত, 9। এটা একটু মাথায় রাখো, আমাদের পরের পৃষ্ঠায় এটা এই দ্বিতীয় গ্লাসের হিসাবটা আছে। দ্বিতীয় গ্লাসের অনুপাতের যোগফল ছিল 9 এবং পানি হইতেছে 5 অনুপাত আর সিরাপ হইতেছে 4 অনুপাত। তাহলে আবার দ্বিতীয় গ্লাসে পানির পরিমাণ 45-এর কি যোগফল ছিল 9 এবং পানির পরিমাণ ছিল কিন্তু 5, একটু আগেই বললাম, মাত্রই বললাম। তাহলে 45কে 9 দ্বারা ভাগ করা যাবে চাইলে। 45কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে হবে কত, 5, মানে 5 নং 45। 5-এর সাথে 5 গুণ করলে হবে 25, তাহলে 25 একক। দ্বিতীয় গ্লাসে পানির পরিমাণ আছে 25 একক। আর দ্বিতীয় গ্লাসের সিরাপের পরিমাণ কত সেটা দেখি। দেখো 45 এর 9, নিচে মানে অনুপাতের যোগফল ছিল 9 আর সিরাপের অনুপাত ছিল 4, তাহলে 9/4, উপরে 4 থাকবে। তাহলে 45কে 9 দ্বারা ভাগ করলে কাটাকাটি করলে হবে 5, মানে উপরে 5 থাকবে, 5-এর সাথে 4 গুণ করলে হবে 4×5 = 20 একক। তাহলে দ্বিতীয় গ্লাসে পানির পরিমাণ পাইলাম আমি 25 একক আর সিরাপের পরিমাণ পাইলাম 20 একক। দেখো তাহলে দুইটা গ্লাস মিশ্রণ করতে বলছিল আমার প্রশ্নে, কি দুইটা গ্লাস কিন্তু মিশ্রণ করতে বলছে। একটু খেয়াল করো, দুইটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করো। এখন এক একটা গ্লাসের আয়তন কত, 45 একক না? এখন দুইটা গ্লাসকে যদি আমি মিশ্রণ করি তাহলে এদের আয়তন কি হবে, 90 একক হয়ে যাবে না? তাহলে সুতরাং 90 এককের মধ্যে পানির পরিমাণ কত আছে দেখো। প্রথমটার মধ্যে পানির পরিমাণ ছিল 27, মানে প্রথম গ্লাসে ছিল 27 আর দ্বিতীয় গ্লাসে হইলো কত, 25। দ্বিতীয় গ্লাসে হলো 25, তাহলে এই দুইটার পানির পরিমাণ এখন যোগ করে দিই, কত হবে, 27 যোগ 25 একক, তাহলে 52 একক। এবং সিরাপের পরিমাণ দেখো, প্রথম গ্লাসে সিরাপ ছিল এখানে কি
18 একক, আর দ্বিতীয় গ্লাসে সিরাপের পরিমাণ হলো 20 একক। এখন এই দুইটাও যোগ করে দিই, তাহলে 18 আর 20 একক যোগ করে দিলাম, তাহলে হলো 38 একক। এখন এই দুইটার কিন্তু আমাদের কিন্তু পরিমাণ নির্ণয় করতে পারে না, আমাদের বলছিল যে পানীয় সিরাপের অনুপাত নির্ণয় করতে। প্রশ্নে কিন্তু কোনো পরিমাণ, যে কার পরিমাণ কত এরকম কিছু বলেনি, বলছিল যে অনুপাত। সুতরাং পানীয় সিরাপের অনুপাত সমান সমান, দেখো পানির অনুপাত কত, 52, 52 রাখলাম অনুপাত, সিরাপের অনুপাত পরিমাণ 38, লিখলাম 38। এখন 52 কে যদি 2 দ্বারা ভাগ, 52 কে 2 দ্বারা ভাগ করা যায়, 38 কেও কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়। 52 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 26, আর 38 কে 2 দ্বারা ভাগ করলে হবে 19। তো এইটা হইতেছে আমাদের এই পানীয় সিরাপের অনুপাত। তো এই অঙ্কটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তারপরে যদি না বুঝো, যে কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্ট করে জানাইতে, আমি চেষ্টা করবো বুঝাই দেওয়ার কমেন্টে।